আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ভিডিও ক্লাসে আজকে তোমাদের সাথে আছি আমি সাইদা ইয়াসমিন, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান। আজকের আলোচনার বিষয়, আজকে যে আমরা পড়ব, আজকের অধ্যায়টি হচ্ছে পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টির নাম সালোক সংশ্লেষণ। এখান থেকে আজকে আলোচনা করব পাঠ 7, বহু নির্বাচনী প্রশ্নোত্তর ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই আজকের শিক্ষণফল। শিক্ষার্থীরা জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, জ্ঞানমূলক প্রশ্ন বলতে ও লিখতে পারবে, অনুধাবনমূলক প্রশ্ন বলতে ও লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে অধ্যায় 5 থেকে পাঠ 1 থেকে 6 তোমরা শেষ করেছ। আজকে সেই পাঠ থেকে তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি। চলে আসছি পূর্ব পাঠ যাত্রায়। 1 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ কাকে বলে? সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সকল শক্তির উৎস কি? পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্য। এছাড়াও অন্যান্য শক্তিগুলো হচ্ছে বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, আলো শক্তি। এই সব শক্তিগুলো, শব্দ শক্তি, এই শব্দ শক্তি বা এই সব শক্তিগুলো মূল উৎস হচ্ছে সূর্য। 3 নম্বর, শোষণের ফলে কি নির্গত হয়? শোষণের ফলে শক্তি নির্গত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি সবগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পেরেছ। আর যারা দিতে পারোনি তারা ইতিমধ্যেই প্রশ্নের উত্তরগুলো শিখে ফেলেছে। চলে আসছি পাঠ 7, জীবজগতের সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। জীবজগৎ, উদ্ভিদ এবং প্রাণী দুটো মিলেই হচ্ছে জীবজগৎ। সালোক সংশ্লেষণ এর তাৎপর্য এবং গুরুত্ব আলোচনা। সালোক সংশ্লেষণ এটা কিন্তু অত্যাবশ্যকীয় একটা ঘটনা। এই সালোক সংশ্লেষণ যদি না হতো তাহলে কিন্তু প্রাণীকুলে বা উদ্ভিদকুলে, আমাদের এই প্রাণীকুল বা উদ্ভিদকুল বা জীবজগৎ, এদের কোনো অস্তিত্বই থাকতো না। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, আর এই শর্করা জাতীয় খাদ্যের উপরে প্রাণীকুল প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্ভরশীল। খাদ্যের উপরে নির্ভরশীল যেমনি ভাবে সালোক সংশ্লেষণের উপর, তেমনি ভাবে এদের যে গ্যাসীয় আদান প্রদান, অর্থাৎ এই সালোক সংশ্লেষণের মধ্যে যে অক্সিজেনটা উপজাত হিসেবে নির্গত হয়, অর্থাৎ সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা তৈরি হয় সেই অক্সিজেন কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আবার এই অক্সিজেনটা প্রাণীরা শ্বসন কার্যে ব্যবহার করে। আমরা দেখে নিই এই সালোক সংশ্লেষণের গুরুত্ব। প্রথমেই চলে আসি খাদ্য উৎপাদন। 1 নম্বর, জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমেই উৎপন্ন হয়। এই প্রাথমিক খাদ্য, যে উদ্ভিদ যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এটা শুধুমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্ন, প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচাঞ্চল্যের মূলে রয়েছে খাদ্য। অর্থাৎ প্রাণী বা উদ্ভিদ, আমাদের কিন্তু খাদ্যের প্রয়োজন আছে।
যদি আমরা খাদ্য গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা নিস্তেজ হয়ে যাব। আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারবো না। শ্বসন, রেচন, তারপরে প্রজনন, এই যে কাজগুলো, জৈবিক কাজগুলো, এগুলো কিন্তু খাদ্য গ্রহণের মাধ্যমেই আমরা করে থাকি। অর্থাৎ খাদ্য গ্রহণের মাধ্যমে আমাদের শক্তি সঞ্চিত থাকে, আমরা শক্তি উৎপন্ন করি। আর এই শক্তির জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। এবং কর্মচাঞ্চল্য, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যে কর্মচাঞ্চল্য দরকার তার মূলেই কিন্তু রয়েছে খাদ্য। আর এই খাদ্যটা পাওয়া যাচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে। প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য। কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক রয়েছে। শ্বসনটা কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্বসন বলতে আমরা কি বুঝি? আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেই খাদ্য পরিপাক হয়ে আমাদের কোষে চলে যায়। এই কোষস্থিত খাদ্য, অর্থাৎ খাদ্য আমরা যে গ্রহণ করি তার সার অংশ, অর্থাৎ পরিপাক হয়ে যে মূল অংশ সেই শর্করাটা আমাদের আবার কোষে চলে যায়। এই কোষস্থিত খাদ্য অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে, অর্থাৎ বিক্রিয়া হয় অক্সিজেনের সাথে। বিক্রিয়ার ফলে সেখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাই অক্সাইড সেখান থেকে আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই। তাহলে এই যে শ্বসন প্রক্রিয়া, এটা খাদ্যস্থিত কণা এর সাথে অক্সিজেনের বিক্রিয়া করে শক্তি উৎপন্ন হয় আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। খাদ্য যদি আমরা গ্রহণ না করি তাহলে কিন্তু শ্বসন প্রক্রিয়াটাও বন্ধ হয়ে যাবে, অর্থাৎ শ্বসন প্রক্রিয়াও চলবে না। তাহলে আমাদের এই শ্বসনের সাথে খাদ্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। আর কি নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড। এই যে শক্তিটা, এটাকে আমরা বলছি এটিপি, অর্থাৎ এডিনোসিন ট্রাইফসফেট। এই শক্তি তাপ শক্তি, অর্থাৎ তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়ার উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। এখান থেকে প্রচুর পরিমাণে এটিপি উৎপন্ন হয়, অর্থাৎ শক্তি নির্গত হয়। আর এই শক্তিটাই হচ্ছে তাপ শক্তি হিসেবে থাকে। এই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়ার উপর, শ্বসন প্রক্রিয়া আছে বলেই কিন্তু তাপ শক্তিটা উদ্ভব হয়। অর্থাৎ এই তাপ শক্তিটা সরবরাহকারী শ্বসন প্রক্রিয়া। তাহলে বলা হচ্ছে যে তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়ার উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। উদ্ভিদরাও যেভাবে শ্বসন কার্য সম্পন্ন করে, প্রাণীরাও ঠিক তেমনি ভাবে শ্বসন কার্যটা সম্পন্ন করে। আর একটু বলে নেই, এই শ্বসনটা কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে অন্তঃশ্বসন আর একটা হচ্ছে বহিঃশ্বসন। আমরা যে নিঃশ্বাস এবং প্রশ্বাস, অর্থাৎ আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা হচ্ছে প্রশ্বাস, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই সেটা হচ্ছে নিঃশ্বাস। আর এই নিঃশ্বাস প্রশ্বাস, অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইডের ত্যাগ, এটাকে বলে বহিঃশ্বসন। আর খাদ্যস্থিত কণা, যে কোষস্থিত খাদ্যটাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা শক্তি এবং আমাদের তাপ শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটাকে বলা হয় অন্তঃশ্বসন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটার উপর কিন্তু শ্বসন প্রক্রিয়াটাও নিবিড়ভাবে জড়িত, অর্থাৎ খাদ্যের সাথে শ্বসনের একটা সম্পর্ক রয়েছে। এবার আমরা চলে আসি পরিবেশের গ্যাস বিনিময়। এই সালোক সংশ্লেষণ আছে বলে কিন্তু পরিবেশের একটা ভারসাম্য রয়েছে, অর্থাৎ গ্যাসীয় আদান প্রদানটা সম্ভব হচ্ছে। আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, এর সাথে সূর্যালোক এবং ক্লোরোফিল এর উপস্থিতি প্রয়োজন হয়। কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত করে। এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এটা উদ্ভিদরাই কিন্তু গ্যাসীয় আদান প্রদানটা করে থাকে। এবং প্রাণীরা যা করে, প্রাণীরা আবার অক্সিজেনটাকে গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেয়। আবার এই অক্সিজেন কোথা থেকে পায়? প্রাণীরা এই অক্সিজেনটা পরিবেশ থেকে পাচ্ছে, আর এখান থেকে খাদ্য তৈরির সময় যে অক্সিজেনটা নির্গত হচ্ছে সেটা
গ্রহণ করছে উদ্ভিদ। তাহলে আমরা দেখে নিই পরিবেশে কিভাবে গ্যাস বিনিময়টা হচ্ছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, ফলে প্রাণীকুলের জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে দূষণ মুক্ত করে। অর্থাৎ যদি উদ্ভিদ বেশি বেশি না থাকতো তাহলে কিন্তু পরিবেশের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যেত। আমরা যদি ঘরবাড়ি তৈরি করি, কলকারখানা তৈরি করি এবং বেশি বেশি গাছপালা না লাগাই, বন জঙ্গল কেটে ফেলি, তাহলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। কারণ এক্ষেত্রে উদ্ভিদরা কি করে, পরিবেশের যে কার্বন ডাই অক্সাইড থাকে তা গ্রহণ করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এর ফলে পরিবেশটা কার্বন ডাই অক্সাইড মুক্ত হয় এবং পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা পরিমিত থাকে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যটা বজায় থাকে। আর এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কে? উদ্ভিদ। আর প্রাণীরা কার্বন ডাই অক্সাইডটা শ্বসনের মাধ্যমে ছেড়ে দেয়, আর উদ্ভিদ থেকে নির্গত যে অক্সিজেন থাকে সেটা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসি অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়? ক শর্করা, খ আমিষ, গ স্নেহ, ঘ ভিটামিন। আমি জানি তোমরা বলতে পারবে উত্তরটা কি হবে। উত্তর হবে ক শর্করা। 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো 1 পানি, 2 আলো, 3 হচ্ছে অক্সিজেন। নিচের কোনটি সঠিক? এখানে বলেছে 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান 1 ও 2। শিক্ষার্থী বন্ধুরা, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বিকালে কনক মাঠে ফুটবল খেলতে যায়, কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে এটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে, অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে। আমরা জানি উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিকটা হচ্ছে 3 ধরনের, একটা ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের, লিউকোপ্লাস্ট বর্ণহীন এবং ক্রোমোপ্লাস্ট বর্ণযুক্ত, লাল, নীল, হলুদ, সবুজ অর্থাৎ বর্ণযুক্ত প্লাস্টিকগুলোকে বলা হয় ক্রোমোপ্লাস্টিক। আর সবুজ প্লাস্টিক হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টে থাকে হচ্ছে ক্লোরোফিল, যা উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। প্রশ্ন হচ্ছে পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ কি? তাহলে পাশের ঘাসগুলো কেন সবুজ ছিল? 1 নম্বর পানি, 2 নম্বর সূর্যের আলো, 3 নম্বর কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এখানে সবুজ থাকার কারণ হচ্ছে এখানে সূর্যের আলো যথাযথভাবে পেয়েছে, কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয়েছে এবং পানিও পর্যাপ্ত পরিমাণে পেয়েছে, যার কারণে পাশের ঘাসগুলো কিন্তু সবুজ ছিল। এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটেছে। এখানে ক্লোরোপ্লাস্টিক বা প্লাস্টিক যে ক্লোরোফিল ছিল তার কোনো দেখা ঘটেনি। তাহলে আমাদের নিচের উত্তরটি কোনটি সঠিক? 1 ও 2, খ হচ্ছে 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। তাহলে আমরা উত্তরটি দেখে নেই। উত্তরটি হবে ঘ 1 2 3। 4 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো? আমরা দেখলাম যে ঘাসগুলোতে কি ছিল? ইট চাপা ছিল, যার কারণে কিন্তু সেখানে সূর্যের আলো পৌঁছায়নি। সূর্যের আলো না পৌঁছানোর কারণে সেখানে কিন্তু আমাদের যে ক্লোরোপ্লাস্ট ছিল সেটি লিউকোপ্লাস্টে পরিণত হয়েছে, অর্থাৎ সাদা হয়ে যাচ্ছে। এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটেনি। এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ ছিল। কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে? তাহলে এখানে কি হবে? উত্তরটি হবে সালোক সংশ্লেষণ। কতে জালে আছে ব্যাপন, খতে অভিস্রবণ, গতে শ্বসন।
ব্যাপনটা কি আমরা একটু জেনে নিই। ব্যাপন হচ্ছে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অণুগুলো ছড়িয়ে পড়াই হচ্ছে ব্যাপন। আর অভিস্রবণ হচ্ছে কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে অণুগুলো, পদার্থের অণুগুলো যখন ছড়িয়ে পড়ে বা কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে যায়, তখন তাকে বলা হয় অভিস্রবণ। তাহলে এখানে ব্যাপন, অভিস্রবণ, শাসন এই প্রক্রিয়া তিনটি হবে না। বলেছে কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো, তাহলে আমরা এখানে উত্তর পেয়ে যাচ্ছি সালোক সংশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসি অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তাপ শক্তি সরবরাহকারী প্রক্রিয়া কোনটি? ক হচ্ছে ব্যাপন, খ সালোক সংশ্লেষণ, গ হচ্ছে প্রস্বেদন, ঘ হচ্ছে শাসন। ব্যাপনের মাধ্যমে কিন্তু রান্নার যে গন্ধটা সেটা আসে, ফুলের সুবাস, আতরের যে সেন্ট, এর গন্ধগুলো যে আমরা পাই, এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আসে। প্রস্বেদন বলতে কি বুঝি? প্রস্বেদন হচ্ছে উদ্ভিদ দেহে যে পানিটা থাকে, এটা কিন্তু অনবরত একটা প্রক্রিয়া। এই উদ্ভিদ দেহের পানিটা সবসময় কি করে, উদ্ভিদ পাতার মধ্যে যে পত্ররন্ধ্র থাকে সেখান থেকে বের হয়ে আসে এবং এটা কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকে। এটাকে আমরা বলি প্রস্বেদন। উদ্ভিদ দেহের পানিটাকে বাষ্প আকারে বের করে দেওয়ার পদ্ধতিটাকেই বলা হচ্ছে প্রস্বেদন। তাহলে আমরা এখানে উত্তরটা কি হবে? বলছে তাপ শক্তি সরবরাহকারী প্রক্রিয়া কোনটি? তাহলে এখানে সালোক সংশ্লেষণ কিন্তু তাপ শক্তিটা সরবরাহ করে না, ব্যাপন করে না, প্রস্বেদন করে না। তাহলে তাপ শক্তিটা সরবরাহ করে কে? শাসন। তাহলে উত্তরটি আমরা পেয়ে যাচ্ছি শাসন। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শক্তি সঞ্চয়কারী, অর্থাৎ শক্তিটাকে সঞ্চয় করে কে? ক তে বলেছে এটিপি, খ এডিপি, গ ডিএনএ, ঘ আরএনএ। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএ এগুলো কিন্তু আমরা নিউক্লিয়াসের যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম কি করে? ডিএনএ এবং আরএনএটা বহন করে। উদ্ভিদ দেহে যে ক্রোমোজোম সেটি আরএনএ বহন করে, আর প্রাণী দেহে যে ক্রোমোজোম আছে সেটা ডিএনএ বহন করে। আচ্ছা, এরপরে আমরা দেখি এটিপি এবং এডিপি। তাহলে শক্তি সঞ্চয় করে হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা উত্তরটি দেখে নেই, ক এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক কোনটি? কোনটি সালোক সংশ্লেষণের প্রভাবক হিসেবে কাজ করে? ক ক্লোরোফিল, খ পানি, গ পাতার টিস্যু, ঘ হচ্ছে কোষের গঠন। এখানে বাহ্যিক প্রভাবক হচ্ছে ক্লোরোফিল। 4 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোনটি? আমরা বলি ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোনটি? খ হাইড্রোজেন, খ নাইট্রোজেন, গ অক্সিজেন, ঘ লৌহ। আমরা উত্তরটি দেখে নেই, উত্তরটি হবে নাইট্রোজেন। 5 নম্বর প্রশ্ন, কোনটিতে সালোক সংশ্লেষণ ঘটে? ক শৈবাল, খ ছত্রাক, গ মানুষ, ঘ ব্যাকটেরিয়া। আমরা দেখে নিই সালোক সংশ্লেষণ অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করা। তাহলে শৈবালগুলো কি হয়? সবুজ শৈবাল, সবুজ রঙের হয়, আর এই শৈবালগুলো খাদ্যগুলো তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাহলে উত্তর পাচ্ছি আমরা শৈবাল। 6 জীবজগতের প্রাথমিক খাদ্যের নাম কি? ক শর্করা, খ আমিষ, গ স্নেহ, ঘ পানি। উত্তরটি হবে শর্করা। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসছি অনুধাবনমূলক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? আমরা উদ্ভিদের যে সবুজ অংশ আছে সেখানে সালোক সংশ্লেষণটা ঘটে, অর্থাৎ কচি কাণ্ড, ফুলের বৃদ্ধি, এটা যদি সবুজ রঙের হয় অর্থাৎ সবুজ অংশগুলোতে সালোক সংশ্লেষণ ঘটে।
তবে প্রধানত পাতাতে ঘটে থাকে। কেন ঘটে? কারণ পাতা হচ্ছে চ্যাপ্টা এবং প্রসারিত, এখানে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি এবং ক্লোরোপ্লাস্টও বেশি থাকে। প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টের সংখ্যাটাও বেশি থাকে, যার কারণে এখানে ব্যাপক পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারে এবং অক্সিজেনও নির্গত হয়, যার কারণে পাতাই হচ্ছে খাদ্য তৈরির জন্য অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পাতা হচ্ছে প্রধান একটা অঙ্গ। সাধারণত উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হয়ে থাকে, ফলে বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়। এছাড়া পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে এবং পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজেই ঘটে। এসব কারণেই সালোক সংশ্লেষণ প্রধানত পাতায় সংঘটিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করছো। এবার আমরা চলে আসি 2 নম্বর প্রশ্ন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া রাতে সংঘটিত হয় না কেন? সালোক সংশ্লেষণের সংজ্ঞায় কি বলেছে? সালোক সংশ্লেষণের সংজ্ঞায় বলেছে যে সবুজ উদ্ভিদ সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ উদ্ভিদ হতে হবে, সূর্যের আলো থাকতে হবে, ক্লোরোফিল থাকতে হবে অর্থাৎ প্লাস্টিকটা হতে হবে ক্লোরোপ্লাস্ট, আর এখানে বিক্রিয়া করবে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে, উৎপন্ন করবে শর্করা জাতীয় খাদ্য, আর উপজাত হিসেবে নির্গত হবে অক্সিজেন। অর্থাৎ দুটো পদার্থ উৎপন্ন হবে, একটা হচ্ছে শর্করা আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষণের জন্য সূর্যের আলো অত্যাবশ্যক, অবশ্যই সূর্যের আলো দরকার। রাতের বেলা সূর্যের আলো থাকে না, যার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কোনোভাবেই সম্ভব না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া রাতের বেলা সংঘটিত হবে না। সালোক সংশ্লেষণে সূর্যালোকের প্রয়োজন হয় আর রাতের বেলায় সূর্যালোক থাকে না, তাই রাতে সালোক সংশ্লেষণ হয়। সবুজ উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাই অক্সাইডের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য ও অক্সিজেন প্রস্তুত করার পদ্ধতিকেই সালোক সংশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান, আর এই আলোর প্রধান উৎস হলো সূর্যালোক। আমরা একটু চিত্রটি দেখি। ফটোসিনথেসিস অর্থাৎ প্রথম যে চিত্রটা সেটা আমরা দেখছি ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষণকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস। এখানে দেখো লাইট এনার্জি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং সুগার অর্থাৎ শর্করা খাদ্য তৈরি হচ্ছে। আর পাশে দেখো রাতের বেলা, সেখানে কিন্তু রেসপিরেশন অর্থাৎ সেলুলার রেসপিরেশন অর্থাৎ এখানে শ্বসন হচ্ছে, এখানে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, আর এই প্রক্রিয়ার সাহায্য করছে শর্করা। 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? অর্থাৎ গ্যাসীয় আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন নির্গত হয়। পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে। অর্থাৎ বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছ খাদ্য তৈরি করবে এবং অক্সিজেন উৎপন্ন করবে, আর এই অক্সিজেন প্রাণীরা গ্রহণ করবে এবং প্রাণীরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দেবে। শুধু প্রাণী থেকে কার্বন ডাই অক্সাইড না, কলকারখানা, যানবাহন, এখান থেকেও কিন্তু দূষিত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ব্যাপক পরিমাণে নির্গত হয়। আর এই কার্বন ডাই অক্সাইড গুলো যখন পরিবেশে মুক্ত হয়ে যায়, তখন এই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে হচ্ছে উদ্ভিদ। তাহলে যদি আমরা গাছপালা কেটে ফেলি, কলকারখানা বেশি বেশি কলকারখানা গড়ে ওঠে, ঘরবাড়ি নির্মাণ করি, মানুষের জনগণ যদি বেশি হয়ে যায়, আবার প্রাণীকুলের যদি প্রাণীকুল দেখা গেল বেশি আর উদ্ভিদ কম, সেক্ষেত্রে আমাদের পরিবেশের যে ভারসাম্যটা সেটা কিন্তু নষ্ট হবে। এর জন্য আমাদের পরিবেশের যেন ভারসাম্য বজায় থাকে, এর জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে, যেন উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং অক্সিজেন নির্গত হয়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন নির্গত হয়। পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয় বলে পরিবেশে এর পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়। 4 নম্বর প্রশ্ন, মূলে সালোক সংশ্লেষণ হয় না কেন? মূলে লিউকোপ্লাস্ট নামক প্লাস্টিক থাকে, এখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, যার কারণে মূলে সালোক সংশ্লেষণ ঘটে না। উদ্ভিদের মূলে ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষণ হয় না।
যে অংশে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে সেই অঙ্গ হয় সবুজ এবং সালোক সংশ্লেষণ সেখানে বেশি হয়। উদ্ভিদের মূলে ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষণ হয় না। 5 নাম্বার প্রশ্ন, পাতা উদ্ভিদের রাসায়নিক কারখানা ব্যাখ্যা করো। আমরা জানি যে পাতায় খাদ্য তৈরি হয় এবং এই পাতায় কিন্তু প্রধান মাধ্যম খাদ্য তৈরির জন্য। উদ্ভিদের পাতায় বিদ্যমান সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। এই প্লাস্টিডের ভেতরে সৌরশক্তি, পানি, কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। এই জন্য পাতাকে বলা হয় রাসায়নিক কারখানা। খাদ্য তৈরির রাসায়নিক কারখানাই হচ্ছে পাতা। তাহলে উদ্ভিদের রাসায়নিক কারখানা বলা হয় কাকে? পাতাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা পড়েছি সেখান থেকে তোমাদের একটু প্রশ্ন জিজ্ঞেস করি। চলে আসি পাঠ যাত্রায়। 1 নম্বর প্রশ্ন, জীবজগতের প্রাথমিক খাদ্যের নাম কি? জীবজগতের প্রাথমিক খাদ্যের নাম শর্করা। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব কোনটি? সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব কোনটি? ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব। 3 নম্বর, ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোনটি? ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে নাইট্রোজেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নিই আজকের বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ পাঠ 7 এবং জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো শিখবে। আচ্ছা, তোমরা ভালোভাবে বানানগুলো আয়ত্ত করবে, রিডিং করবে এবং উত্তরগুলো ভালোভাবে আয়ত্ত করবে। হাতের লেখা, বিশেষভাবে হাতের লেখার প্রতি যত্নশীল হবে। যত বেশি লিখবে তত বেশি বানান ভুল হবে না এবং হাতের লেখাটা